ছিলাম নিজের মতো, মুক্ত বিহঙ্গ। তুমি কেন এসে শিকল দিয়ে বাঁধলে বিহঙ্গ? আমি ব্যস্ত ছিলাম নিজের মতো, শিল্পী মনের মেয়ে। তুমি কেন এলে আমার ঘাটে তোমার তৈরে? আমি ব্যস্ত ছিলাম নিজের মতো মাটির গান গেয়ে। তুমি কেন এসে দেখলে অমন আমার দিকে চেয়ে? আমি ব্যস্ত ছিলাম আবৃত্তি আর কথার মালা গেঁথে। তুমি কেন এসে প্রেমের খেলা খেললে আমার সাথে? আমি ব্যস্ত ছিলাম নিজের মতো খুশিতে উচ্ছল। তুমি কেন এসে ধরলে আমার উড়ন্ত নিচল? আমি ব্যস্ত ছিলাম নিজের মতো একাই থাকবো বলে। তুমি হঠাৎ এসে কেন আমায় এমন সঙ্গ দিলে? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বাংলা অনুষ্ঠানে আমাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই আপনার সবাই খুব ভালো আছেন। বাংলা সাহিত্যের এই যে দীর্ঘ দর্শন, এই যে দীর্ঘ ভাবনা, দীর্ঘ সংস্কৃতির সূত্রতে আমরা চলাচল করি, তার কারণ আমরা বাঙালি। গড়পড়তা বাঙালি 15-16 বছর বয়স থেকে কিন্তু কবিতা লিখতে শুরু করে। তারপর সেই কবিতা কারোর কাছে থাকে আস্তে আস্তে, অথবা কারোর কাছ থেকে বিদায় নেয়। জীবনের সংসার, জীবনের যাতনা, জীবনের সমস্ত কিছু পথ পেয়ে যখন মানুষ এগিয়ে চলে, তখন সেই কবিতা, সাহিত্য, সৃজনশীলতা আস্তে আস্তে বোধ হয় বিলীন হয় না। সবার ক্ষেত্রে সেটা হয় না। অনেকেই সেটা জারি রাখতে পারেন, আর যারা জারি রাখতে পারেন তারা কিন্তু তাদের জীবনের অভিজ্ঞতার সত্যতার সাথে সাথে, জীবনের সাথে সাথে তারা এগিয়ে চলেন সৃজনশীলতা এবং সৃষ্টিশীলতার এক অন্য মাত্রা নিয়ে, এক অন্য দর্শনের সত্যতা নিয়ে। আপনারা জানেন যে আমাদের এই অনুষ্ঠানে পশ্চিমবাংলা তথা সারা ভারতবর্ষের বহু বিশিষ্ট ব্যক্তিত্বরা তাদের কথা বলেছেন। বরং বলা যেতে পারে আমরা তাদের কথা শুনে ঋদ্ধ হয়েছি। আজকেও ঠিক এইরকম একজন বিশিষ্ট ব্যক্তিত্বের সাথে কথা বলবো, তার কারণ তিনি বিশিষ্ট অন্য সূত্রে। তিনি যে শুধুমাত্র সৃজনশীলতা বা সৃষ্টিশীলতা বা সাহিত্যের সাথে যুক্ত আছেন তা নয়, তার বিচিত্র ধারা, তার বিচিত্র গতিবিধি। তিনি কবিতা লেখেন, গান করেন, আবৃত্তি করেন, সঞ্চালনা করেন, আরো অনেক কিছু সৃষ্টিশীলতার সাথে তার একটা অন্য মোহময় ভাবে জড়িয়ে আছে। তার নিজের যে ভাবনা, তার নিজের যে সংস্কৃতি, পেশাগতভাবে তিনি শিক্ষিকা, কিন্তু তার পাশাপাশি তিনি তার নিজস্ব দর্শনের বাংলা কবিতাকে এক অন্যরকম অনুভবতার সাথে জানিত করেছেন। বলা যেতে পারে তার হৃদয়ের ভদ্রাসনের বাংলা কবিতা। তার বইয়ের নামও তার নিজের নামের সাথে সংযুক্ত, ভোরের কাকলি। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা এবং কবি কাকলি ঘোষ। নমস্কার কাকলি, অনুষ্ঠানে স্বাগত। স্বাগত। দর্শন, ভাবনা, সংস্কৃতি সমস্ত কিছু নিয়েই যখন কবিতা লেখা হয়, যখন কবিতা লেখার চর্চা চলে, তখন সেই কবিতা লেখার ভেতরে নিজস্ব ভাবনাকে কিভাবে জারিত করে দিতে পারে, নিজস্ব সংস্কৃতিকে কিভাবে জারিত করতে পারে? নিজস্ব সংস্কৃতি বলতে আমার মনের মধ্যে যখন যেটা আসে, আমার ভাবনা, আমার চিন্তা, যে চিন্তাধারায় আমি বড় হয়েছি, চিন্তাধারারও অনেক ধরনের পরিশীলিত, অপরিশীলিত বিভিন্ন গতিবিধি থেকে থাকে। তো আমার কবিতায় সবসময় একটা পরিমার্জিত ভাব থাকে, আর এটাই থাকে যে যেন পাঠকের কানে বা পাঠকের হৃদয়ে একটা বার্তা পৌঁছে যায়। কিন্তু পাঠকের কাছে যে বার্তা যেটা পৌঁছতে চাইলেন, সেই বার্তা যদি পাঠক না নেয়, তাহলে কি কবিতা লিখবেন না? না, কবিতা লিখবো না, নয়, লিখবো। এটা আমার লেখা কাজ, আমাকে লিখতেই হবে। লিখতে আমার ভালো লাগে। আমি যদি নাও লিখি, লেখা আমাকে আকর্ষণ করে, কিছু লিখতে বলে। তাহলে কবিতা আপনাকে লিখিয়ে নেয়? কবিতা আমাকে দিয়ে লিখিয়ে নেয়। এই যে শব্দের মাধুর্য, শব্দের চাতুর্য, হ্যাঁ, শব্দের যে একটা মোহময় যে একটা আকুতি টান, এটা আমাকে দুর্নিবার আকর্ষণে সবসময় টানে। খুব চমৎকার কথা বললেন। দুটো শব্দকে তিনি খুব সুন্দরভাবে ব্যবহার করলেন, শব্দের মাধুর্য, শব্দের চাতুর্য। তার মানে শব্দ মাঝে মাঝে চতুরতা করে। একদম করে। বাংলা বিশেষ করে এমনই একটা শব্দ হয় যেটা দুরকমই মানে হয়ে যায়, বোঝা যায় না কি বলতে চাওয়া হয়েছে। তাই এবার যে ব্যক্তি, যে পাঠক, তিনি যে অ্যাঙ্গেল থেকে, যে দৃষ্টিকোণ থেকে সেটাকে দেখবেন, সেরকমই মানে হবে, বা তার ভাবভঙ্গি সেরকমই হবে। কবিতা একটা নির্দিষ্ট আবেগ, একটা নির্দিষ্ট সূত্রতার ভেতরে চলে। অনেকেই বলেন, ওরে বাবা, কবিতা বোধহয় আমি একটু বুঝে উঠতে পারবো না। এইটার জন্য কি আপনার মনে হয় না কবিরাই অনেক ক্ষেত্রে দায়ী? তার কারণ কবিতার অনাবশ্যক জটিলতা অনেক ক্ষেত্রে পাঠককে কবিতা থেকে বিমুখ করে দিচ্ছে। হ্যাঁ, এটা একদমই আমার মনে হয়। এটা আমার মনে হয় কবিতা যদি লোকের কাছে গ্রহণযোগ্য না হলো, মানুষের কাছে গ্রহণযোগ্য না হলো, হ্যাঁ,
কিছু শব্দ হয়তো শক্ত থাকলো বা কঠিন থাকলো, কিন্তু তার যে ভাবধারা, গতিবিধি, আমি যে কি বলতে চাইছি, কোন দিকে আমি যেতে চাইছি, সেইটা যদি একেবারেই না বোঝা যায়, সেটা একটা কেমন লাগে। মানে যেমন ছবি উল্টো থাকলে কি, সোজা থাকলে কি, কি আসলে মানে সেইটা যেমন না বোঝা যায়, কবিতাটাও ঠিক সহজপাচ্য হয় যেটা না। আপনি বললেন যে এই যে একটা অনাবশ্যক একটা জটিলতার সূত্রের ভেতরে নিয়ে আসা। কিন্তু ধরুন এই অন্তত আপনি তো দীর্ঘদিন ধরেই লিখছেন, যদি 3টে দশকের পিছিয়ে যাই, 3টে দশকের হাতেও কিন্তু সবার হাতেই এরকম স্মার্টফোন ছিল না। আমরা আমরা আমাদের পৃথিবীটা এখন তো হাতের মুঠোয়, তখন হাতের মুঠোয় পৃথিবী ছিল না। এখন ধরুন আপনার অনুষ্ঠান সারা পৃথিবী জুড়ে সরাসরি মানুষ দেখছেন, তো এই সুযোগটাও কিন্তু অন্তত 2 দশক আগেও ছিল না। এটা এটা কিন্তু একজন কবি বা লেখকের কাছে অনেক দায়বদ্ধতা বাড়িয়ে দিয়েছে না? অর্থাৎ কিন্তু আপনি ফোকাস থাকছেন, আপনি কিন্তু পালাতে পারবেন না, আপনাকে লিখতে হবে এবং ঠিক সেইভাবেই লিখতে হবে। এ ব্যাপারে কি বলবেন? হ্যাঁ, এখন এই সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক বা যা কিছু, এই যে আমি যেমন একটা টেলিভিশনের ব্যাপার, অনেকগুলো মানুষের কাছে আমি প্রথম থেকেই যেন প্রকাশ হয়ে পড়ছি। সেক্ষেত্রে আমার তো একটা দায়বদ্ধতা থেকেই থাকে যে এটা কি হবে, খারাপ হবে কি ভালো হবে। কিন্তু আগে কি ছিল, ওনারা লেখার কথা লিখে গেছেন, অত কিছু চিন্তা করতে হয়নি, ভেতর থেকে এসেছে স্বতঃস্ফূর্তভাবে। বাইরের পরিবেশ যে সাড়া জাগিয়েছে, পারিপার্শ্বিক পরিবেশ যে সাড়া জাগিয়েছে, গৃহ পরিবেশ যে সাড়া জাগিয়েছে, তিনি তাইতে নিজেও সাড়া দিয়েছেন। মানে দুজনকে তো একাত্ম হতেই হবে, তা নাহলে তো সৃষ্টি হবে না। শিল্প আর শিল্পী দুজনকে তো একত্র হতেই হবে। অতএব সেই সময়ও তাদেরকে একত্র হতে হয়েছে, ওনারা ওইভাবেই অভ্যস্ত ছিলেন। আমাদেরও আরেকটু দায়বদ্ধতা বেড়েই গেছে যে হ্যাঁ এইটা ওইখানে যাচ্ছে, কি হতে পারে, কি হবে না হবে, একটু বেশি হয়তো সজাগ থাকতে নিজের হয়। কবিতার ক্ষেত্রে যে কোনো কবি বা লেখকের ক্ষেত্রে বা সৃজনশীল মানুষের ক্ষেত্রে নিজের কবিতার ক্ষেত্রে নিজেকে ভাঙা জোড়া, গবেষণা, এক্সপেরিমেন্ট করা, এই যে কাজগুলো, নিজেকে কি নিজে চর্চা করেন, নিজেকে কি নিজে ভাঙতে চুলতে পারেন? হ্যাঁ পারি, নিজেকে সমালোচনা করতে পারেন? নিজেকে সমালোচনা করতে নিজের পারি। লেখাকে বলতে পারেন যে এই লেখাটা ইস কি বাজে লিখেছি, পারেন? পারি পারি যখনই আমি পারি যে ইস, এইটার মানেটা তো ঠিক এইভাবে হলো না, এটাকে অন্যভাবেও তো ধরা যায়, অন্যরকম অ্যাঙ্গেল থেকেও তো ভাবা যায়, তখনই মনে হয় এটাকে একটু সংশোধিত করি, পরিমার্জিত করি, পরিশীলিত করি, সংস্কৃত করি। এই যে পরিমার্জন, হ্যাঁ। এই পরিমার্জনের সূত্রতার ক্ষেত্রে যেটা হয়, কবি তো লিখে ফেললেন, কবি তার মতন করে লিখলেন। হ্যাঁ, এটা আপনি ঠিক কথাই বলেছেন যে কবিতার ক্ষেত্রে, কবিতার ভাবনার ক্ষেত্রে একটা দর্শন থাকবে অবশ্যই। কিন্তু এই যে দর্শন তো বয়সের সাথে সাথে, সময়ের সাথে সাথে তো বদলে যাচ্ছে। এই বদলে যাওয়ার সাথে কিভাবে একাত্মবোধ করবেন? আজ থেকে 10 বছর আগে আপনি যে কবিতা লিখেছেন, সেই কবিতা যখন পড়েন তখন সেই কবিতা পড়ে যেভাবে আপ্লুত হন, এখন আবার নতুন করে যে কবিতা লিখছেন সেই কবিতার যে অনুভবতা, সেটা কিভাবে আপনাকে অনুপ্রাণিত করে? হ্যাঁ, পরে কিছু ক্ষেত্রে সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে, আমরা সভ্য হচ্ছি, সভ্যতার জগতে দিনে দিনে আমাদের উত্তরণ হচ্ছে। আবার সবসময় যে আমরা সভ্য হচ্ছি এটাও বলা যায় না। তাই তখনকার এক রকমের মনোনিবেশ বা নিজেকে বীক্ষণ করা, আর এখন একটা। কিন্তু কিছু ক্ষেত্রে আমি যে একটা মানুষ, আমার যে একটা কৃষ্টি, শিক্ষা, সংস্কৃতি, শিল্পের ধারাবাহিকতা, তার যে একটা ক্লাস, যে একটা শ্রেণী, যেটা হ্যাঁ ওই অর্থে ক্লাস, হ্যাঁ, হ্যাঁ। ওই স্ট্যাটাস, কিন্তু সেইটা আমার তো থাকবে। আর আমি যেহেতু কবি, আমাকে সেই সিচুয়েশনে, সেই পরিস্থিতির মধ্যেও নিজেকে সেই আসনে বসাতে হবে। আবার আমি যখন ভাবছি আমি সব পেয়েছি দেশে, আমার প্রেমিক আমার পাশে, আমার সব কিছু আমার হাতের মুঠোয়, সেই জায়গায় আমাকে বসাতে হয়েছে। আবার আমি যখন লিখছি আমি ফুটপাতের কবি, ফুটপাতে আমার বিছান সজ্জা নাকি ফুলের সজ্জা কি জায়গা একটা আছে, তখন আমাকে ধরে নিতে হবে আমি ফুটপাতেই রয়েছি। হ্যাঁ, অর্থাৎ কিনা আমাকে সময়ের সঙ্গে নিজেকে চেঞ্জিং করতে হবে। এই যে সময়ের সাথে যে বদল, সময়ের সাথে সাথে যে বদল হয়ে যাওয়া, সময়ের সাথে সাথে নিজেকে বদল করা, নিজেকে বদল হওয়া। এই নিজেকে বদল তো অনেকে করতে পারেন না, মানে কিছু মনে করবেন না, মানে অনেকেই ভাবে যে আমি আমার যে নিজস্ব আদর্শ বোধের ভেতরে আছে সেটা দিয়ে আমি স্টিক করে নিই, সেখান থেকে আমি নড়বো না, মানে খুব স্ট্যাগনেন্ট লেভেলে আছে। এটা কি নিজে আপনি করেন? সবসময় সরাসরি জিজ্ঞেস করছি হ্যাঁ, না, সবসময় তা করতে গেলে চলে না, কিন্তু আবার করতে হয়। আচ্ছা, আমি যদি তাই ভাবি, আমি যদি বদলাতে নাই পারি, তাহলে আমি একজন কবি হয়ে শিশুদের কবিতা কি করে লিখি? প্রিয় দর্শক, এই আত্মবিক্ষণকে সত্যিই কাকলি ঘোষ করতে পারলেন নাকি নাকি সেটা কথার কথা রয়ে গেল? নাকি তিনি বলছেন তিনি কবিতা লেখেন, তিনি চর্চা করেন, সবই ঠিক আছে, তার আত্মবিক্ষণের কাছে
তার আত্মমর্যাদা অনেক বেশি, সেই জন্য তিনি আত্মদর্শনের সূত্রতায় অন্যভাবে বাধা পড়ে আছেন। এটা একটু জেনে নেওয়া প্রয়োজন, জানবো। তবে তার আগে একটা বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর ফিরে আসছি, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম। আজকে আমাদের অতিথি বিশিষ্ট লেখিকা, বিশিষ্ট কবি, আমাদের খুব প্রিয় কাছের মানুষ কাকলি ঘোষ। যেটা বিরতির আগে কথা হচ্ছিল, আচ্ছা একটা দর্শন, এই যে চা খেতে খেতে আমরা কথা বলছি, চা খেতে খেতে আমরা আড্ডা মারছি, প্রচুর লক্ষাধিক লোক দেখছেন দেশে বিদেশে। এই যে একটা চর্চা, অর্থাৎ কি না, যিনি দেখছেন তিনি কবিতা নাই ভালোবাসতে পারেন, কিন্তু তিনি কাব্য সম্পর্কে বা সাহিত্য সম্পর্কে তিনি উৎসাহিত বোধ করছেন। তো একজন নতুন পাঠককে একটা সৃজনশীলতা বা কবিতা বা যেটাই হোক না কেন, তার প্রতি উৎসাহিত করার জন্য কিন্তু একজন লেখক বা লেখিকার অনেক দায়িত্ব আছে। পেরেছেন সেই দায়বদ্ধতা পালন করতে? আমি কতটা পেরেছি সেটা হয়তো এখন আমি বুঝতে পারবো না, কেননা আমি সেই দিককার সারা যখন ঠিকভাবে তেমনিভাবে পাবো তখন হয়তো আমি বুঝতে পারবো। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিছু তো সারা নিশ্চয়ই পেয়েছে। সারা যদি না পাই তাহলে আজকের দিনটা হয়তো বা দেখতে হতো। তাহলে নেতিবাচক ভাবছেন কেন? না, ভাবছি না। কবিরা তো নেতিবাচক হলে খুব সর্বনাশ। আমরা যারা খুব সাধারণ পাঠক, আমরা তো হৃদয়ের সত্যতাকে অনুভব করার জন্য কবিতা পড়ি। তো কবি যদি নেতিবাচক হয়ে যায় তো খুব সাংঘাতিক কাণ্ড। মানে আমি একই নেতিবাচক মানসিকতা থেকে বাঁচার জন্য কবিতা পড়তে যাচ্ছি, কবি আবার নেতিবাচক হয়ে গেল, তাতে খুব সর্বনাশের ব্যাপার। যেটা অন্য ব্যাপার। এই যে একটু বাচ্চাদের জন্য লেখার কথা বলছেন, বিশেষদের জন্য, আমি আপনার সব কবিতাই পড়েছি, আপনার পরের কাকুলের বই আমার কাছে আছে। সেটা হলো যে এই যে ছোটদের মানসিকতা কিন্তু বদলে গেছে। আপনি আপনার নিজের ছোটবেলাটা ভাবুন, বা আমরা আমাদের ছোটবেলাটা ভাবি, সেই ছোটবেলার যে যদি বলি যে চাইল্ডিশ ইগনোরেন্সি, শিশু সুলভ, মানে কি বলবো, অজ্ঞতা, সেই শিশু সুলভ দুষ্টুমি, সেই ব্যাপারগুলো কিন্তু এখন বড় বেশি কৃত্রিম হয়ে গেছে, তাই না? তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে ছোটদের জন্য যখন লিখছেন, ছোটদের জন্য লেখা কিন্তু খুব কঠিন, ছোটদের জন্য লেখা কিন্তু খুব সহজ জিনিস না, খুব সহজ জিনিস না। এখানে কিরকম মানসিকতা, কিভাবে লিখছেন? এই জায়গায় যদি বলি, এই ব্যাপারটা কিন্তু খুব কঠিন, বিশ্লেষণ করাও কঠিন, কেননা আমি শিশুদের সঙ্গেই থাকি। আমি যেটা দেখেছি, আমাদের শৈশব ছিল পুকুরে ঝাঁপানো, ধুলোয় ছিল খেলা, তাই না? খেলাধুলা। এখন কিন্তু খেলা থেকে ধুলাটা বাদ হয়ে গেছে। এখন খেলা যন্ত্রের মধ্যে, আঙুলের মধ্যে, চোখের মধ্যে সীমাবদ্ধ। আর আমাদের খেলা ছিল কি, আমাদের শৈশব ছিল কি, পুরো সারা অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহৃত হতো, কিন্তু এখন তো সেইটা হয় না। তাই এখন ওদের মানসিকতা বা খেলা বা ওদের যা কিছুর অভিব্যক্তি একটু তো কৃত্রিম বটেই, বা একটু অন্যরকম। তো সেই জায়গা থেকে সরাতে গেলে কি কি করতে হবে, সেইটা আমরা যখন আমি তো শিক্ষকতা করি, সেখানে আমাকে সেইভাবেই তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। এই যে আমি ওটাই বললাম, শিক্ষয়িত্রীদের, শিক্ষকদের কিন্তু একটা খুব প্লাস পয়েন্ট আছে, জানেন তো? সেটা হলো, আজ থেকে 10 বছর আগে যে বাচ্চাটিকে আপনি পড়িয়েছেন, সে কিন্তু আরো 10 বছর বাদে অনেকটা পরিণত হয়ে গেছে। চিরকালীন তার কাছে আপনি ম্যাডাম, একদম তাই তো? এবং মাটির তালকে আপনারা তৈরি করছেন, আকার দিচ্ছেন, শেপ দিচ্ছেন। এবং আরো সাথে সাথে যেটা হয়, ছোটবেলা থেকে দীর্ঘদিন, এখনো পর্যন্ত আমাদের ক্ষেত্রটাই, নিশ্চয়ই আপনার ক্ষেত্রেও ঠিক তাই, মাস্টারমশাইদের একটা বড় প্রভাব থাকে, একটা ছাপ পড়ে। আমরা মাস্টারমশাইকে নকল করতাম, আমরা মাস্টারমশাই কিভাবে কথা বলেন সেটা করতাম, এটা কিন্তু মানুষের ভেতরে ছাপ পড়ে যায়। এই ক্ষেত্রে আপনার মনে হয় নাকি যে মাস্টারমশাই বা আপনি দিদিমণি, ম্যাডাম মানুষ, আপনি আবার অঙ্কে, আবার একেবারে সায়েন্স, সেখান থেকে আবার আর্টসের দিকে আপনি আসছেন, নিচ্ছেন, তো এইটাও একজন ছাত্র বা ছাত্রী যখন পড়ছে, সে হয়তো বলছে ম্যাডাম এটা এরকম, ওটা ওরকম, তাদের কাছ থেকে তো শিখছেন। একদমই শিখছি তো বলবো। যেমন ধরুন, এই আগের দিনে এত ব্যস্ততার সঙ্গে আমি বিদ্যালয়ে যাই আর কি, তো আমার টিপ পড়া হয় না, কিছু পড়া হয় না, জাস্ট আমি শাড়িটা লাগিয়ে
চুল পর্যন্ত আঁচড়ানো হয়নি, মানে দেরি হয়ে যায়। দেরি হয়ে যায়। সংসার বুঝতেই পারছেন, তো ছেলে মেয়েদের খুব অপছন্দ। আন্টি আপনার কেন আজকে, আপনি কেন টিপ পড়েননি, আপনার আজকে লিপস্টিক ভালো নয়, এই নেই সেই নয় ওই নয়। তো হ্যাঁ, ওদের মতো চলতে হয়। মানে কি, আমার কিছু জিনিস ওদের মধ্যেও ছাপ ফেলে যায়। আমার কিন্তু এটাও তো একটা, এই যে ধরুন সময়, টাইম স্পেসিস, তো সময়ের ক্ষেত্রে অনেক সময় মাঝে মাঝে এটা হয়ে ওঠে না। দিদিমণি মানুষ, ম্যাডাম মানুষ, স্টুডেন্টরা বলে আপনার কেউ হয়ে হয়, কিন্তু মাঝে মাঝে এটা একটু বাঁধন হারা হতে ইচ্ছেই করে। ইচ্ছা করে। আপনার কবিতার লাইনটাই বলছি, হ্যাঁ আপনার কবিতার লাইন হ্যাঁ। আপনাকেই বলছে অনেক সময় হ্যাঁ। বাঁধন হারা হতে ভালো লাগে, হ্যাঁ অনেক সময় বাঁধন হারা হতে ভালো লাগে, অনেক সময় লাগাম ছাড়া হতে ভালো লাগে, একদম। অনেক সময় পরম্পরা মানতে ভালো লাগে, একদম। অনেক সময় দিশে হারা হতে ভালো ওতেই লাগে। ভালো লাগে। তার মানে ওই দিশে হারাটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে না, তাও যে তা কিন্তু না। কিন্তু ওই আমরা মানুষ, আমাদের কিন্তু মন মানবিকতা ওই একসময় দিশাহারাটা চলে আসে। হ্যাঁ। অর্থাৎ অনেক ক্ষেত্রে স্বতঃস্ফূর্ত ভাবেই চলে আসে। তার মানে কবিদের ক্ষেত্রে একটা বেশ মজা হচ্ছে, হ্যাঁ। আপনার ক্ষেত্রেও মজা। প্রিয় দর্শক, আমার দৃষ্টতা নেবেন না, হয়তো সব কবি নয়, কেউ কেউ কবিতার ক্ষেত্রে আমি বলছি, কবিতার ক্ষেত্রে কবিরা বোধহয় নিয়ম ভাঙাটাই আপনার নিয়ম, তাই তো? কখনো ক্ষেত্রে তাই। নিয়ম ভাঙাটা নিয়ম। এই যে হাসছেন, এই যে সুচিস্মিতা, আমি সুচিস্মিতা শব্দটাকে ব্যবহার যে নারীর হাসি পবিত্র। পবিত্র, সেই জন্য আমি সুচিস্মিতা শব্দটাকে বললাম। দর্শন ভাবনার সূত্রতায় আমরা আমাদের এই সময় দাঁড়িয়ে, যে সময় দাঁড়িয়ে আপনি ম্যাডাম, আপনি অঙ্কের ম্যাডাম, আপনার ছাত্রছাত্রীরা তারা আপনাকে ভয় পাচ্ছে, ভালোবাসছে, স্নেহ করছেন আপনি তাদের। আবার যখন আপনি একদিকে, আপনি তো খুব ভালো সঞ্চালিকা, আপনি খুব ভালো আবৃত্তি করেন, আপনি গান করেন, এইগুলো মিলিয়ে যখন মন খারাপ হয়, কিংবা যখন খুব মন ভালো হয়, অথবা যখন খুব রাগ হয়, রাগ হলো কি লেখেন, কবিতা লেখেন? একদমই লিখি। রাগ হলে লেখেন? একদমই লিখি। তা রাগের কবিতার ওই সময় কবিতার ভেতরে কি প্রভাব পড়ে? রাগের সময় প্রভাব পড়ে বলতে কি কারণে হয়তো রাগ, সেই প্রভাবটা পড়ে। সেটা পড়ে যায় শব্দের ভেতরে, সেটা পড়ে যায়। অনেক সময় পড়ে যায়। আসলে অনেক ক্ষেত্রে বলা হয় সেই জন্যই কবিতাকে যে মনের বহিঃপ্রকাশ। মনের পরিপ্রকাশ, অর্থাৎ কিনা হৃদয়ে রাগ হলো কবিতায় অনুরাগ হয়, হ্যাঁ। তাই তো? আবার ঠিক যেমন এটাও সত্যি, অনেকে কবিতা দেখেই ভাবেন এইটা হয়তো ওনার জীবনের ঘটনা, এইটা হয়তো সত্যি, উনি হয়তো বাস্তব জীবনে অসুখী। এটাও আবার সব ক্ষেত্রে কিন্তু ঠিক না, নয়। তা তো না। আমি অ্যাজ এ তা তো নয়, কবি, তা তো নয়। হ্যাঁ। আমাকে ওই জায়গাটা নিজেকে বসাতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এটা- আমি যে ব্যর্থ প্রেমিকা, আমি আমার প্রেমিককেই, সেই আমার হাজব্যান্ড, কিন্তু এটাকে আমার সেই জায়গায় আনতে হয় যে আমার যদি এটা না হতো, উল্টোটা হলে কি প্রতিক্রিয়া হতো। হ্যাঁ, এটা তো ঘটনা। হ্যাঁ, এই যে অন্তরীণ অবস্থা। একজন কবি, যেটা আপনাকে সরাসরি বলছে, একজন কবি তো তিনি সমাজের প্রতিনিধিত্ব করেন, তিনি তো পাঠকের প্রতিনিধিত্ব করেন। এটা কিন্তু ঘটনা। কবি কিন্তু কবির কবিতা থেকেই কিন্তু মানুষ প্রেম করতে শেখে, বিরহতেও পড়ে, দুঃখও পায়, আনন্দ পায়, আবার দুঃখ থেকে কি করে বেরিয়ে আসতে হবে সেটাও পায়, সেটাও আবার আন্দোলনও করতে পারে। একদম। প্রতিবাদী কবিতাও রয়েছে। প্রতিবাদী কবিতার ক্ষেত্রেও ঠিক তাই। কিন্তু ধরুন সামাজিক জীবনে, আমরা সামাজিক জীবনে বিশেষ করে, প্রিয় দর্শক আমার দৃষ্টতা নেবেন না, নারী সাহিত্যিক, আমি নারী সাহিত্যিক এইভাবে আলাদা করে আমি বলতে চাই না, কিন্তু তৎসত্ত্বেও আমাকে প্রাসঙ্গিকভাবে বিষয়টাকে বলতে হচ্ছে। মহিলাদের ক্ষেত্রে সংসার সামলে, সবকিছু সামলে, লেখালেখি, বই ইত্যাদি, তারপর আবার বিভিন্ন জায়গায় যাওয়া, এত সম্বর্ধনা পাওয়া ইত্যাদি, এটা একটু সত্যি কষ্টকর বলে মনে হয় এখনো পর্যন্ত এই সময়ে এসে দাঁড়িয়ে। তো আপনার পুত্র অনেক বড় হয়ে গেছে, সেও পিএইচডি করছে, সেও ম্যাথমেটিক্সের ছেলে। তো এই যে জায়গা থেকে দাঁড়িয়ে এখন কি মনে হয় যে একটু বোধহয় অবকাশ পেলেন, একটু বোধহয় সময় পাওয়া গেল, যে সময়গুলোকে মানে হেলায় অলসভাবে সময় গেছে চলে, সেটা নয় করে অন্যভাবে, তো সেটা কি মনে হয়? হ্যাঁ, একটু মনে হয়, একটু তো মানে রিলিফ পাই সেই জায়গা থেকে, একটু তো বিশ্রাম পাই। তবুও কিন্তু ওপার থেকে কিন্তু আসে, এই হচ্ছে ওই হচ্ছে। এইটা কিন্তু খুব সহজভাবে, খুব সুন্দরভাবে বললেন, ওপার থেকে কিন্তু আসে, এই হচ্ছে ওই হচ্ছে। এটা একজন গৃহবধূর ক্ষেত্রে কিন্তু এটা খুব মজা। তিনি খুব আনন্দ করে বললেন, খুব রাগ করে বললেন না, কিন্তু সেই ওপরের মানুষজন খারাপ, একটু জেনে নেওয়া তো প্রয়োজন। এবং সেই ওপরের মানুষজনদের একটু আমরা কথা শুনে নেবো, শুনে নেওয়ার পর আবার আমরা ফিরে আসছি কাপাদির কাছে। নমস্কার। আমার মেয়ের জন্য আমি খুব গর্বিত। আমার মেয়ে ছোটবেলা থেকেই লেখাপড়া, গান বাজনা, আবৃত্তি প্রতিযোগিতা
অনুষ্ঠান সব কিছু খুব মনোযোগ দিয়ে করেছে, ভালো করে পড়াশোনা করেছে, সব কিছু করেছে। আমার মেয়ে ছোটবেলা থেকেই সব কিছু সেলাই বোনা সব কিছু পারে, কোনো কিছুই আটকায় না, রান্না বান্নাও করতে পারে ভালো ছোট থেকেই। তো আজ আমি আমার মেয়ের জন্য খুব গর্বিত। নমস্কার, আমার স্ত্রী দীর্ঘদিন ধরে লেখালেখি করছেন, আমাদের সংসার সামলে। উনি একজন শিক্ষিকা, বাচ্চাদের পড়ান, স্কুলে অঙ্ক করান। তো সেই সমস্ত কিছু সামলে উনি যে নিজের মতো করে সময় বার করে লেখালেখি করেন, তার জন্য আমি যথেষ্ট গর্বিত। এবং ওনার যে লেখা কবিতা, উনি পাঠকদের কাছে হয়তো কারোর কাছে সমালোচিতও হয়েছে, কারোর কাছে ভালোবাসাও পেয়েছে, তার জন্য যথেষ্ট ভালোই লাগে। এবং ওনার এই লেখার পাঠক, সমালোচক যাই বলুন না কেন, আমি নিজেই একজন। আমার কোনো সময় অবসর সময় আমি ওনার লেখা পড়ে আমি আমাদের বলি, আমার এই জায়গাটা ঠিক হয়নি, বা এই জায়গাটা একটু ঠিক করলে ভালো হয়। তর্ক হয়, বিতর্ক হয়, আলটিমেটলি শেষ ভালোই হয় ওনার লেখাটা। আর এই সমস্ত করতে গিয়ে আজকে এই যে সমস্ত গুণীজনের সান্নিধ্যে উনি এসেছেন বা এত পুরস্কার পেয়েছেন, তার জন্য আমি নিজেকে যথেষ্ট গর্বিত বোধ করছি। হ্যাঁ, আশা করি উনি ভবিষ্যতে হয়তো আরও ভালো লিখবেন, আপনাদের আশীর্বাদ থাকলে যথেষ্ট সময় দিয়ে এবং সুন্দরভাবে উনি উপস্থাপনা করবেন, এই আশাও রাখছি। আমি বৌদিকে তো অনেকদিন ধরেই দেখছি, তো বৌদির আবৃত্তি, বৌদির কবিতা আমার তো খুব হৃদয় ছুঁয়ে যায়। তো বৌদিকে আমি বারবার বলি, রিকোয়েস্ট করি যে বৌদি আরও নিত্য নতুন কিছু কবিতা আমাদের কাছে আনলে আমাদের আরও বেশি ভালো লাগবে। তো আমি বৌদিকে সবসময় বলি, নিত্য নতুন আবৃত্তি কবিতা আমাদেরকে শোনাও, আমরা বেশি খুশি হব, পড়তে পারবো আমরা জিনিসগুলো নিয়ে। বৌদি বিভিন্ন স্টাইলে অনেক কিছু কবিতা মারফতে আমাদেরকে তুলে ধরে। তো আজ যে এই প্রোগ্রাম যে আমরা আজকে আমার বাড়িতে হচ্ছে, বৌদির বাড়িতে আমরা দেখছি বা দেখতে পাবো, তো আমাদের খুবই আনন্দিত, আমরা গর্বিত যে আমার বৌদি আজ এই ধরনের একটা প্রোগ্রাম করে ভালো সেলিব্রিটি হোক, এটা আমরা চাই। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS করবেন। আমাদের প্রত্যেকেরই কিন্তু একটা মগজাস্ত্র আছে, আমরা সেই অস্ত্রকে ঠিক মতো করে ব্যবহার করতে পারি কিনা সেটা আমাদের উপর নির্ভর করে। কবি বা লেখকদের ক্ষেত্রে একটা সত্যি কথা বলতে কি, তাদের একটা প্লাস পয়েন্ট আছে। কি প্লাস পয়েন্ট? তারা লিখতে পারেন, তারা শব্দকে সাজাতে পারেন, তারা অক্ষরের বিন্যাসকে একটু অন্যরকম ভাবে করতে পারেন। কাকলি ঘোষ দীর্ঘদিন ধরে লিখছেন, তার একটা অভিমান, মানুষ কি আমাকে ঠিক মতন করে ভুলে যাচ্ছে, মানুষ কি আমাকে ঠিক মতন করে চিনতে পারছে না। আবার তিনি বলছেন না, আমার লেখা থামানো যাবে না, তিনি প্রতিদিন লেখেন, প্রতিটা মুহূর্তে লেখেন। তার বিভিন্ন কবিতার সাথে আমরা নিজেরা সম্পৃক্ত হয়ে গেছি। আবার এটাও ঠিক, প্রচারের সূত্রতার ক্ষেত্রে না থাকলে সেই কবি বা লেখক বা সৃজনশীল মানুষ বা সৃষ্টিশীল মানুষ, তিনি কিন্তু আস্তে আস্তে অপশ্রিয়মান হয়ে যান, তাই তো? অনেক ক্ষেত্রে তাকে হারিয়ে যেতে হয়। এই হারিয়ে যাওয়ার সূত্রতার ক্ষেত্রেও কিন্তু কখনো নয়। কেমন লাগলো আমাদের অনুষ্ঠান লিখে জানাবেন, ফোন করবেন, SMS পাঠাবেন। আবশ্যিকভাবে এই অনুষ্ঠান ইউটিউবে থাকছে। আর বাংলাদেশে আমাদের যে সমস্ত দর্শক যারা দেখেন, আপনারা তো আমাদের কাছে অত্যন্ত শ্রদ্ধার মানুষ, আর তারা প্রত্যেকটা পর্ব দেখেন, আমাদের মতামত পাঠান। আপনাদের কাছে অনুরোধ, আপনারাও আপনাদের মনোগ্রহের মতামত আমাদের কাছে পাঠাবেন। তারপরে জীবনে দর্শন থাকবে, কবিতা থাকবে, কবিতার দর্শন থাকবে, অনিশ্চয়তা থাকবে, নিশ্চয়তাও থাকবে, যোগ্যতাও থাকবে, যথাযোগ্যতাও থাকবে। মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার ভেতরে কবি, দর্শন এবং ভাবনা, এই সমস্ত কিছু নেই। আপনার দর্শন ভোরের কাকলি শুধু নয়, বিকেলের অন্য কলতান হয়ে বেঁচে থাকুক। খুব ভালো থাকবে। এরপর বিকেলে ভোরের ফুল। আমি তেমন কবি চাইব হতে, যে সবার ভাবনায়, যে অনায়াসে করবে প্রবেশ সবার চেতনায়। আমার কাছে কচি কাঁচা পাবে খুশির রসন, কিশোর কিশোরী পাবে খুঁজে মিষ্টি প্রেমের জগৎ। আমার ভাষা সর্বনাশা কখনোই হবে না, সহজ সরল স্পষ্ট ভাষা সবার মনে রবে। আমার ভাষা সর্বনাশা কখনোই না হবে, সহজ সরল স্পষ্ট ভাষা সবার মনে রবে। মরীচিকার পিছনে আমি কখনো ছুটব না, বাস্তবের এই আকাশ মাটি বড্ড আমার চেনা। দুর্বোধ্য শব্দ দিয়ে করব না বিব্রত, সাদামাটা শব্দ আমি সাজাবই নিয়ত।
আমি তেমন কবি চাইব হতে, যে সবার মননে, যে সবার মনে করবে বাসা সবার চিন্তনে।